মহাকবি কালিদাস সংস্কৃত যুগে অর্থাৎ বিক্রমাদিত্যের যে রাজা বিক্রমাদিত্যের যে রাজসভা, সেই রাজসভায় যে নবরত্ন ছিল, 9টা পণ্ডিত ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন এই কালিদাস। অতীব মূর্খ মানুষ ছিলেন এই কালিদাস, বুঝেছিস? অত্যন্ত বুদ্ধিহীন মানুষ। তো মা সরস্বতীর কৃপায় ঘটনান্তরে তিনি অতিশয় পাণ্ডিত্য অর্জন করেন এবং সেই যুগের বিখ্যাত কবি হয়ে ওঠেন। এবং এই কালিদাসের অনেক রচনা, কালিদাস শেষ পর্যন্ত অনেক গ্রন্থের রচনাকার হিসেবে আমাদের কাছে পরিচিত হয়ে যান। সেই কালিদাস একটি বিখ্যাত নাটক লিখেছিলেন। সেই নাটকটির নাম হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। হয়েছে? নাটকটার নাম মনে রাখতে হবে তোমাদের, অভিজ্ঞান শকুন্তলম। অভিজ্ঞান মানে যা দেখলে জ্ঞান হয়, বিস্মৃত জ্ঞান ফিরে পাওয়া যায়, সেই হচ্ছে অভিজ্ঞান। এর একটা কাহিনী আছে, রাজা দুষ্মন্তীর কাহিনী আছে এখানে। সেই কাহিনীটা আমাদের এই গল্পের প্রথমেই একটুখানি উত্থাপন করা হয়েছে। কাহিনীটা কম বেশি তোরা অনেকেই জানিস যে রাজা দুষ্মন্ত একবার মৃগয়াতে গিয়েছিলেন। সেই মৃগয়াতে গিয়ে তিনি বনের মধ্যে ঘুরতে ঘুরতে এক সুন্দরী তাপসীর সন্ধান পান, সাক্ষাৎ হয়। তার নাম ছিল শকুন্তলা। তারা 3 জন সখী ছিল, অনুসূয়া, প্রিয়ংবদা এবং শকুন্তলা। এই শকুন্তলার সঙ্গে তার গান্ধর্বমতে বিবাহ হয়। গান্ধর্বমতে বিবাহ বলতে বাবা মায়ের অনুমতি ছাড়া বিবাহকে গান্ধর্বমতে বিবাহ বলা হয়। এই বিবাহ করেন এবং একটি আংটি, মানে রাজা দুষ্মন্ত তার হাতের একটি আংটি শকুন্তলার হাতে দিয়ে, গান্ধর্বমতে বিবাহ বলা হয় এটাকে বলা হয় গান্ধর্বমতে বিবাহ। এই গান্ধর্বমতে বিবাহ করে শকুন্তলার হাতে তার একটি আংটি পরিয়ে দিয়ে তিনি রাজসভাতে ফিরে আসেন এবং তাকে বলা হয়, আংটির মধ্যে তার একটি নাম লেখা ছিল, তাকে বলা হয় যে এই যে নামে যতগুলো অক্ষর আছে, সেই দিন ততদিন পরে তিনি আবার ফিরে আসবেন এবং তাকে তার রাজসভাতে স্ত্রী হিসেবে নিয়ে যাবেন। এই সময়ে কর্ণমণি ছিলেন না আশ্রমে। তো এবার বিষয়টি জানলেন। তো দুষ্মন্ত চলে যাওয়ার পর রাজার চিন্তাতে একসময়ে এই শকুন্তলা খুবই নিমজ্জিত ছিলেন, গভীরভাবে নিমজ্জিত ছিলেন। আমরা দেখবি যখন গভীর চিন্তায় মগ্ন থাকি, তখন আমাদের সামনে যদি কেউ এসে দণ্ডায়মান হয় বা দাঁড়ায় বা কিছু বলে, আমরা অনেক সময় খেয়াল করি না বা শুনতে পাই না। সেই সময় একজন ভীষণ ক্রোধী মুনি ছিলেন, দুর্বাসা মুনি। যখন তখন যাকে তাকে অভিসম্পাত করতেন। ক্রোধ তার একেবারে মুখের মধ্যে, মস্তকের মধ্যে আগুনের মতো জ্বলত। সেই মুনি এসে হাজির হয়েছিলেন তার কুটিরে, কিন্তু শকুন্তলা যেহেতু রাজার ধ্যানে মগ্ন ছিলেন, তিনি তাকে ঠিক বুঝে উঠতে পারেননি। তো এই অপমান বোধে এটা তার আত্মসম্মানে আঘাত করে এবং তিনি সঙ্গে সঙ্গে আত্মাভিমানী হয়ে
শকুন্তলাকে অভিসম্পাত করেন যে তিনি যার চিন্তায় মগ্ন সে কিন্তু তাকে ভুলে যাবে। তো এবার অনুসূয়া প্রিয়ংবদাই সে বিষয়টি জানতে পারে এবং মহামুনির হাত পা ধরে চরণে প্রণাম করে অনেক অনুরোধ উপরোধ করে তাকে একটা উপায় বলে দেওয়ার জন্য বলে যে, হে মুনিবর, আপনি আমাদের এই যে অভিসম্পাত দিলেন এ থেকে উপায় বলুন কিছু, না হলে তার জীবন পর্যুদস্ত হয়ে যাবে। তো যাই হোক, তাদের অনুরোধে দুর্বাসা মুনি বলেছিলেন, যদি রাজার দেওয়া কোনো জিনিস তার সম্মুখে উপস্থাপন করা হয় তাহলে সেই স্মৃতি আবার ফিরে পাবে। তো সেই অর্থে দুষ্মন্তের একটা অঙ্গুরীয় বলা হয় এটাকে। অঙ্গুরীয় মানে আংটি, আংটির ভালো কথা হচ্ছে অঙ্গুরীয়। এই অঙ্গুরীয়টি ছিল, সুতরাং তাদের মনোবেদনা অনেকটা হ্রাস হলো। এই অঙ্গুরীয়টা দেখালেই এবার তার মর্যাদা সে ফিরে পাবে বা তার স্মৃতিটা চলে যাবে এবং তাকে মনে পড়বে। তো যাই হোক, অনেক দিন পর এবার অভিশাপ তো কাজে লাগবে। অনেক দিন পর দুষ্মন্ত বলেছিলেন যে আমার নামের যতগুলো অক্ষর আছে ততদিন পরে আমি ফিরে আসবো, কিন্তু দুষ্মন্ত ফিরলেন না। রাজা দুষ্মন্ত ফিরলেন না যখন, তখন কর্ণমুনি এবং মাতা গৌতমী থাকতেন এই আশ্রমে। তো তারা ভাবলেন যে ঠিক আছে, রাজা মানুষ, অনেক কাজে ব্যস্ত থাকেন, হয়তো শকুন্তলার কথা বিস্মৃত হয়েছেন। তো তারা সাঙ্গরব বলে এক শিষ্য ছিলেন, তাকে দিয়ে শকুন্তলাকে দুষ্মন্তের কাছে পাঠিয়ে দিলেন। তো এবার দুষ্মন্তের কাছে পাঠিয়ে দেওয়ার পর রাস্তায় যেতে যেতে, তখন তো এত গাড়ি ঘোড়া ছিল না, রাস্তায় যেতে যেতে একটা জায়গায় শচীতীর্থ বলে একটি স্থান আছে, সেখানে স্নান করে নেওয়ার ব্যবস্থা করলো। স্নান করতে গিয়ে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে শকুন্তলার আঙ্গুল থেকে আমাদের যে রাজা দুষ্মন্তের দেওয়া যে অঙ্গুরীয় আংটি সেটা জলে পড়ে গেল। সেটা যখন জলে পড়ে গিয়েছিল তখন একটি মাছ সেই আংটিটা ভক্ষণ করেছিল, অর্থাৎ খেয়ে নিয়েছিল। এবার এরা গেল রাজা দুষ্মন্তের কাছে সাক্ষাতে গেল। রাজা দুষ্মন্তের সাক্ষাতে গেলেন এবং সাঙ্গরব এবং অন্যান্যরা তাকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে, হে রাজন, আপনি অমুক দিনে আমাদের এই বনকন্যাকে, তাপস্বী কন্যাকে বিবাহ করেছিলেন। তো আপনার স্ত্রী হিসেবে এখন যদি তাকে মর্যাদা দিয়ে আপনি আপনার এই এতে তাকে মর্যাদা দেন, তাহলে আমরা খুশি হতে পারি এবং আমাদের জায়গায় আমরা ফিরে যেতে পারি। কিন্তু দুষ্মন্ত তাদের কথা শুনে অত্যন্ত হতবাক হলেন এবং বিস্মিত হলেন, বিস্ময়াপন্ন হলেন এবং তারা তাদের মর্যাদা রক্ষা করেই তিনি জানালেন যে এরকম ঘটনা তিনি ঘটাননি, অর্থাৎ এই বনকন্যাকে তিনি কখনোই বিবাহ করেননি। তারা মিথ্যা তাকে এই অপবাদ দিচ্ছেন। এবং শুধু তাই নয়, আজ যদি রাজা দুষ্মন্ত এই কন্যাকে গ্রহণ করেন, তাহলে এই দেশের যে কোনো পিতা মাতারা এসে তাকে বলবেন যে আমার কন্যাকে আপনি বিবাহ করেছিলেন। তো অতএব এটা হতে পারে না, আপনারা ফিরে যান। শকুন্তলাকে কিন্তু ওরা ফিরিয়ে দিল। রাজা দুষ্মন্ত কিন্তু চিনতে পারলেন না। তারপরে রাজা দুষ্মন্ত এমন কোনো জিনিস নেই যে দেখাতে পারবে, এবং আংটিটা হারিয়ে গেছে, দেখাতেও পারল না। অবশেষে তারা রাজ দরবার থেকে ফিরে, তো রাজ দরবার থেকে যখন ফিরে আসছিল,
আস্তে আস্তে কিছু দূর এসে তারা, এই সাঙ্গরাও এবং অন্যান্য যারা ছিল তারা বলল, দেখো শকুন্তলা, আহ, তোমাকে আমাকে আদেশ দেওয়া হয়েছিল যে তোমাকে রাজার কাছে পৌঁছে দেওয়া, কিন্তু সরি কিন্তু আমরা তো তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারি না, আমার কাছে সেই আদেশ নেই বা নির্দেশ নেই, তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে, অতএব আমরা কিন্তু তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। তুমি তুমি এখন আমাদেরকে ত্যাগ করে যেখানে খুশি যেতে পারো, আমরা কিন্তু তোমাকে সঙ্গে নিয়ে যেতে পারবো না। তো কী করবে? তো এ তো বনকন্যা, রাস্তাঘাট কিছুই চেনে না। অবশেষে তারা চলে গেল একে ছেড়ে। এবার শকুন্তলা কী করবে? কান্না ছাড়া তো আর তোর কোনো অন্য উপায় নেই। তিনি তখন কাঁদতে শুরু করলেন। এই সময়ে তার মা, আসলে এই শকুন্তলার মা হচ্ছে মেনকা, যে স্বর্গের যে মেনকা আছে না, মেনকা বলে যে আছে, সেই মেনকার কন্যা হচ্ছে আমাদের এই শকুন্তলা। মেনকা, তার মা, তার মার কাছে, মা ফিরে এলো, তার কাছে এলো, এসে তার মায়ের নামে মাকে ধরে কান্নাকাটি করতে করতে এলো। এসে তিনি আর এক মুনির আশ্রমে তাকে গিয়ে রেখে এলেন। এইখানে তার একটি সন্তান হয়েছিল। তো যাই হোক, এই পর্যন্তই আমাদের এই দুষ্মন্তের কাহিনী। তারপরে আরও কাহিনী আছে, অনেক বড় কাহিনী আছে। তো যাই হোক, এই যে এবার আমরা ওই ব্যাপারটা একটু বলি, যে মাছটি খেয়ে নিল তার আংটিটি, এক ধীবর ছিল। ধীবর মানে জেলে, মাছ ধরা যাদের ব্যবসা বা কাজ, নদীতে মাছ ফেলে সেই শচীতীর্থে মাছ ধরতে ধরতে সে কিন্তু একটা মাছ পেল। মাছটা বাড়িতে এসে যখন কাটলো, তখন দেখা গেল একটা আংটি, এবং সেই আংটি দেখে তার, সে তো লেখাপড়া জানে না, কিছু জানে না, কী লেখা আছে সেটাও সে পড়তে পারে না, কিন্তু মণিমুক্তা খচিত আংটি সেহেতু ভাবলো যে নিশ্চয়ই দাম, মূল্যবান আংটি। সেই আংটিটি নিয়ে ও বাজারে বিক্রি করতে গেল, দোকানে। এই বিক্রি করতে গিয়ে রাজার যে চরেরা ছিল, অর্থাৎ এখানে রাজশ্যালক এর উল্লেখ আছে, এই রাজশ্যালক এবং তার যে কর্মচারী, তারা নগর টহল দিচ্ছিলেন, তাদের হাতে এই ধীবর ধরা পড়ে গেল। ঠিক আছে, ধরা পড়ে গেল। যে তারা তখন তাদেরকে বললো যে তোর কী ব্যাপার, কোথায় থাকো, ইত্যাদি ইত্যাদি বললো টললো। তো তাকে তাদের সন্দেহ হলো, এবং তার কাছে সেই আংটিটা, ও ধীবর কিন্তু অত্যন্ত সৎ মানুষ। সে প্রথম থেকে শেষ পর্যন্ত একই কথা তাদেরকে বলেছে, কারণ সে তো অন্যায় কিছু করেনি। সে যা করতে এসেছিল সেটাই সে বলেছে যে আমার পেশা হচ্ছে মাছ ধরা। আমি একদিন একটি মাছ পাই, সেই মাছটি কেটে বাজারে বিক্রি করব বলে মাছটিকে কাটতে গিয়ে আমি একটা আংটি পাই, আংটিটা আমি বাজারে বিক্রি করতে এসেছি। এটা সত্য কথা। কিন্তু তারা বিশ্বাস করলো না। তারা বিশ্বাস না করে তখন তারা বলল, তো তুই চুরি করেছিস, অতএব যে চুরির শাস্তি তোকে পেতে হবে। হ্যাঁ, এই করে তিনি তখন কী করলেন, তাকে রাজার কাছে পাঠালেন। এই রাজশ্যালক বলল, যাক, ওকে নানানভাবে অপমান করলো করে রাজশ্যালক বলল, ঠিক আছে। শ্যালক মানে তার স্ত্রীর যে ভাই, তাকে শ্যালক বলা হয়। তো বলল, ঠিক আছে, আমি রাজার পারমিশন নিয়ে আসি, রাজার মতামতটা নিয়ে আসি, এর কী শাস্তি দেওয়া যেতে পারে। ওরা কাল্পনিকভাবে অনেক শাস্তি তার কল্পনা করলো যে এই শাস্তি হবে, ওই শাস্তি হবে, তুই বদমাশ আছিস, চোর আছিস। হ্যাঁ, তো ও কিন্তু কোনো কথাই তাদের বলল না, যে বরং উল্টে বলেছিল যে ঠিক আছে, আমি বিক্রি করে যা টাকা পাবো তার কিছু অংশ তোমাদেরকে দিয়ে দেবো। তো যাই হোক, তবুও তারা বলো না, যে রাজার অনুমতি নিতে গেল। রাজাকে যখন তার শ্যালক
ওই আংটিটি দেখালো রাজসভাতে। তো রাজসভাতে দেখালো, তখন রাজা কিন্তু ওই আংটিটি দেখে বড় বিস্মিত হলো। কেন বিস্মিত হলো? ওই যে মুনি অভিশাপ দিয়েছিল যে রাজা যার কথা তুমি ভাবছো সে ভুলে যাবে, সে ভুলে গেল, এবং যখন তার কোনো জিনিস তাকে দেখাতে পারবে তখন সে আবার স্মৃতি ফিরে পাবে, তোমার কথা মনে পড়ে যাবে। এই হাতে আংটিটি পেয়ে রাজার সমস্ত কথা একদম জলের মতো মনে পড়ে গেল। শকুন্তলার কথা, তপবনের কথা মনে পড়ে গেল। তখন তিনি বিভোর চিত্তে শকুন্তলার কথা ভাবতে লাগলেন, এবং ইতবসরে আমাদের শালক বেরিয়ে এলেন। শালক বেরিয়ে এসে তাদের কর্মচারীদের জানালেন যে রাজা এরকম অবস্থা, রাজার তাকে খুব একটা ভালো বলে মনে হলো না, কিছু একটা গভীর চিন্তায় মগ্ন হলেন। এবং শুধু তাই নয়, রাজা রাজশালককে নির্দেশ দিলেন যে এই আংটিটি যে দিয়েছে তাকে শাস্তি তো দেবেই না, বরং বেশ কিছু ভালো উপহার তার জন্য পাঠিয়ে দিয়েছে। তখন এরা কি বললো, এবার বললো যে ঠিক আছে, তাহলে তোমার আর কোনো শাস্তি হবে না, তুমি এই উপহার নিয়ে বাড়ি চলে যাও। তখন ধীবর তাদেরকে জানালো যে ঠিক আছে, রাজা যখন এই উপহার আমাকে দিয়েছেন, তাই এই উপহারের কিছু অংশ আমি আপনাদের জন্য দিচ্ছি। তখন এই ধীবরের এই যে রাজার যে শালক, যে নগর প্রহরায় রত ছিল, সে তখন বুঝলো যে এই মানুষটি সত্যি সত্যি কি সৎ এবং সুন্দর মনের, সৎ এবং সুন্দর মনের মানুষ। না হলে যে তাকে এত কটু কথা বলেছে, অথচ সেই তার যে অনুদান, তাকে যে উপহার দিয়েছে রাজা, সেই উপহারের বেশ কিছু অংশ তাকে দিতে চাইছে, এটা বড় হৃদয় ছাড়া হয় না। তাই মহারাজ যে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ তাকে খুশি হয়ে দিয়েছিলেন, সেই অর্থের অর্ধেকটা যখন সে তাকে দিতে চাইছে, তাতে কি প্রমাণ হয় যে মানুষটির হৃদয় কিন্তু অনেকটা বড়। এত বড় মনের মানুষ, এত বড় হৃদয়ের মানুষ সহজে কিন্তু পাওয়া যায় না। তো তখন ওই রাজশালক তার প্রতি অত্যন্ত প্রসন্ন হলেন, এবং তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করলেন। কিসের সম্পর্ক? বন্ধুত্বের সম্পর্ক। তিনি বললেন যে দেখো ধীবর, আমি তোমাকে অনেক কটু কথা বলেছি, তোমার সম্পর্কে অনেক নিন্দনীয় শব্দ উচ্চারণ করেছি, কিন্তু এখন আমি তোমার সত্যি সত্যি প্রকৃত পরিচয়টা পেলাম। অতএব এই পরিচয়ের মধ্য দিয়ে আমি এখন থেকে তোমাকে আমার প্রিয় বন্ধু বলে গণনা করছি। তুমি যদি স্বীকার করো, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হয়ে উঠলে। এই হচ্ছে আমাদের গল্প। তো এই যে গল্প, প্র্যাকটিক্যালি এটি হচ্ছে নাট্যাংশ। হ্যালো, এটা কিন্তু আমরা গল্পাংশ বলবো না, এটিকে আমরা কি বলবো? এটিকে আমরা নাট্যাংশ বলবো, নাটকের অংশ। নাটকের সঙ্গে গল্পের একটুখানি তফাৎ থাকে। গল্পের মধ্যে একটা ধারাবাহিক বর্ণনা থাকে, চরিত্র থাকে, কিন্তু সেখানে লেখকের বর্ণনা থাকে, লেখক নিজে সেখানে উপস্থিত থেকে বর্ণনা দেন। আর নাটকের যে বিষয়টা, নাটকের বিষয়টি হলো, নাটকে কিন্তু কোনো নাট্যকার, নাটক যিনি লেখেন তাকে নাট্যকার বলে, গল্প যিনি লেখেন তাকে গল্পকার বলে, হ্যাঁ, আর প্রবন্ধ যিনি লেখেন তাকে প্রবন্ধকার বলেন, আর কবিতা যিনি লেখেন তাকে কবি বলা হয়।
তো আমরা কিন্তু এখানে নাট্যকার কথাটা ব্যবহার করব, আমরা কিন্তু গল্পকার কখনোই ব্যবহার করব না। আমরা যখন উত্তর লিখব বা পড়ব আমরা কি বলবো? নাট্যকার। নাট্যকার কে? কালিদাস। হ্যাঁ, এই কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম বলে যে নাটকটি, সেই নাটকের অনুবাদ, বাংলা অনুবাদ করেছিলেন, যাকে তর্জমা বলা হচ্ছে, সত্যনারায়ণ চক্রবর্তী। এই সত্যনারায়ণ চক্রবর্তীর সেই অনুবাদ থেকে এই কিছুটা অংশ তোমাদের পাঠ্যের জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার তুলে দিয়েছেন, যাতে তোমরা এই জিনিসটি, এই কাহিনী সম্পর্কে একটু অবগত হও। তো অভিজ্ঞান শকুন্তলমের এই যে টোটাল নাটকের একটি সামান্য অংশ, অতি সামান্য অংশ, সেই অংশটিতে যেটা আছে সেটা হচ্ছে ধীবর এর কাহিনী। প্র্যাকটিক্যালি এখানে মূল ঘটনা কিন্তু ধীবরকে নিয়েই, ঠিক আছে? ধীবর বৃত্তান্ত, বৃত্তান্ত মানে কাহিনী, ধীবরের কাহিনী। বৃত্তান্ত মানে কাহিনী, ধীবর মানে জেলে, তাহলে জেলের কাহিনী, কালিদাসের লেখা। তো এই নাটকের প্রধান যে বিষয়টি হলো সেটা হচ্ছে একটা কনফ্লিকশন থাকে, দ্বন্দ্ব থাকে, লড়াই থাকে, মারপিট থাকে, বা যে কোনো ধরনের দ্বন্দ্ব। মারপিট একটা দ্বন্দ্ব, অন্য মানসিক দ্বন্দ্ব এটাও হতে, মেন্টাল কনফ্লিকশন থাকে, ফিজিক্যাল কনফ্লিকশন থাকে, হাতে হাতের লড়াই হয়, মনে মনের লড়াই হয়, এসবই লড়াই কিন্তু কনফ্লিকশন। এই নাটকের মূল বিষয়টা হলো এই কনফ্লিকশন, ঠিক আছে? নাটকের মূল বিষয়টি হলো কনফ্লিকশন। এই কনফ্লিকশন যদি না থাকে সেই নাটকটা কিন্তু ভালোভাবে দাঁড়ায় না, সুন্দর নাটক হয়ে ওঠে না। তো পৃথিবীতে যত বিখ্যাত বিখ্যাত নাটক আছে, যেমন শেক্সপিয়ারের বিখ্যাত নাটকগুলো বেশিরভাগ আমাদের কনফ্লিকশনের উপরে দাঁড়িয়ে রয়েছে, মেন্টাল কনফ্লিকশন বিপুল পরিমাণে সেখানে রয়েছে। এই মানসিক যন্ত্রণা, মানসিক লড়াই, মানসিক কনফ্লিকশন, মেন্টাল কনফ্লিকশন যত বেশি হবে ততই কিন্তু সেই নাটক ভালো বলে মনে করা হয়। তো যাই হোক, এই ধীবরকে নিয়ে এবং রাজ শ্যালকদের মধ্যে এবং যে রক্ষীদের মধ্যে যে একটা কনফ্লিকশন বেঁধেছিল, সেই কনফ্লিকশনে শেষ পর্যন্ত যে আমাদের শ্যালক এবং ওই এরা রক্ষীরা যেভাবে ধীবরকে একটা ধীবরের উপরে দোষারোপ করেছিল, সেই দোষারোপের মধ্য দিয়ে যে দ্বান্দ্বিক একটা পরিবেশ তৈরি হয়েছিল, সেই দ্বান্দ্বিক পরিবেশটা শেষ পর্যন্ত ঘটনার মধ্য দিয়ে, কাহিনীর মধ্য দিয়ে, একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো। হ্যাঁ, বরং তার যে শাস্তি তাকে প্রদান করতে তারা চেয়েছিল সেই শাস্তি তো হলোই না, বরং একটা সুন্দর উপসংহার এই নাটকে পেলাম। বরং তাকে শাস্তির বদলে উপহার দিয়ে তার সঙ্গে তারা এই বিবাদের অবসান ঘটে। এই হচ্ছে আমাদের ধীবর বৃত্তান্ত নাটকের মূল কাহিনী, ঠিক আছে?